সৌদি আরবে রোববার ঈদ, ভারত পাকিস্তানে সোমবার। ভোটাধিকার বঞ্চিত করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, আবারও রাজপথে নামার হুঁশিয়ারি বিএনপির। মিয়ানমারের নিহতের সংখ্যা 10,000 ছাড়ানোর আশঙ্কা, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে রোববার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তবে পার্শ্ববর্তী ওমান এবং পূবের দেশ ব্রুনাই, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া আর সবচেয়ে মুসলিম ঘনত্বের দেশ ইন্দোনেশিয়ায় ঈদ হবে আগামী সোমবার। ভারত পাকিস্তানেও সোমবার পবিত্র ঈদ উল ফিতর পালন করবে মুসলিম উম্মাহ। এদিকে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটিও বৈঠকে বসবে রবিবার। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের বড় দুই পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে ঈদের চাঁদ দেখার সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে সন্ধ্যা 6টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদ অনুসন্ধান শুরু হয়। আকাশ পরিষ্কার থাকায় দেখা মেলে ঈদের চাঁদের। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ 29টি রোজা রাখলেন। সৌদির সুপ্রিম কোর্ট বৈঠকের পর রোববার দেশটিতে ঈদ ঘোষণা দিয়েছেন। তবে সৌদির প্রতিবেশী ওমানের মুসল্লিরা 30টি রোজা পূর্ণ করবেন। দেশটিতে আগামী সোমবার ঈদের ঘোষণা দেওয়া হয়েছে। ব্রুনাই, ইন্দোনেশিয়ায়ও আজ ঈদের চাঁদ দেখা যায়নি। দেশগুলোতে সোমবার 31 মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে। মালয়েশিয়ায়ও আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা এসেছে সোমবারে। এর আগে পবিত্র ঈদ উল ফিতরের দিন সোমবার ঘোষণা করে অস্ট্রেলিয়া। এদিকে খলিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানে আগামী সোমবার 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। রোববার দেশগুলোতে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটিও বৈঠকে বসবে রোববার। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাজার সুযোগ, সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা তৈরি এবং 30 বিশ্ব সংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছেন ড ইউনূস। পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। হয়েছে 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। চীনে ঐতিহাসিক সফর শেষে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় শনিবার বিকেল 4:55 দেশের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। বিমানবন্দরে বিদায় জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার হংলেই। রাত 8:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি। 27 মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের ফাঁকে সেরে নেন বেশ কয়েকটি বৈঠক। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু এবং পারস্পরিক বিনিয়োগ সংক্রান্ত আলোচনায়ও মধ্যমণি হন অন্তর্বর্তী সরকার প্রধান। পরদিন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অধ্যাপক ইউনূস। দুই শীর্ষ নেতার বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশ্বাস পাওয়া যায়। 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক সই ছাড়াও সফরে চীন থেকে $210 কোটি সহায়তার প্রতিশ্রুতি মিলছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 2025 সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অর্জন করায় জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অভিনন্দন বার্তায় তিনি এই স্বীকৃতি 2024 সালের জুলাই আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে তাদের অসাধারণ সাহসিকতা, নেতৃত্ব এবং অটল অঙ্গীকারের শক্তিশালী প্রমাণ। সেই সংকটময় সময়ে তাদের কৃতিত্ব সত্যিকারের সাহসিকতার উদাহরণ সৃষ্টি করেছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তারা কেবল প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়ায়নি, একই সঙ্গে অস্থির এক সময় জাতিকে আশাও দিয়েছে। তারা বাংলাদেশকে গর্বিত করেছে। তাদের শক্তি, দৃঢ়তা এবং দৃঢ় সংকল্প বাংলাদেশ ও বিশ্বব্যাপী অগণিত ব্যক্তি ও গোষ্ঠীকে অনুপ্রাণিত করে চলেছে বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণের স্বার্থে যদি প্রয়োজন হয় আবারও রাজপথে নামবে বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন পিছিয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চলার অভিযোগও করেন মির্জা ফখরুল। মাহিলা ইসলামের রিপোর্ট। ঈদ উপলক্ষে রাজধানীতে সীমিত আয়ের মানুষের মাঝে ধারাবাহিকভাবে উপহার বিতরণ করে আসছে বিএনপি। সেই ধারাবাহিকতায় রাজধানীর বেড়াইত ঈদগাহ ময়দানে ঈদ উপহার তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গেল কয়েক মাস ধরে দ্রুত নির্বাচন দিতে জোরালো দাবি জানিয়ে আসছে বিএনপি, যা নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন দলটির সিনিয়র নেতারা। বিএনপি মহাসচিব মনে করেন এর পেছনে রয়েছে ষড়যন্ত্র। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নির্বাচিত হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য অনির্দিষ্টকাল সময় জনগণ মেনে নেবে না। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে, মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে যাবে। অল্প সময়ের মধ্যে সব গুছিয়ে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয়নি, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রার পঞ্চম দিনে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় রাতেও মানুষ ও যানবাহনের চাপ রয়েছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে এই চাপ সবচেয়ে বেশি। এছাড়া চন্দ্রা মোড় ও আশপাশের এলাকায় যানবাহনের জটলা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া ও চান্দানা চৌরাস্তায় ধীর গতিতে চলছে যানবাহন। সাভারের নবীনগর, চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাইল সড়কেও গাড়ির চাপ কম। ঈদযাত্রার স্বস্তি থাকলেও কোথাও কোথাও অভিযোগ ছিল বেশি ভাড়া আদায়ের। ভূমিকম্পের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত মিয়ানমারে মৃতের সংখ্যা 10,000 ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে। তরতর করে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ অনেকে। রাজনৈতিক অস্থিরতা ও যন্ত্রপাতির অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এখন পর্যন্ত 1000-এর বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটিতে মানবিক ত্রাণ পাঠিয়েছে ভারত আর উদ্ধারকারী টিম পাঠিয়েছে চীন। এদিকে $5 মিলিয়ন জরুরি ত্রাণ তহবিল বরাদ্দ করেছে জাতিসংঘ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমার এখন ধ্বংসের নগরী। 7.7 মাত্রার ভূমিকম্পে দেশটির সব ওলটপালট হয়ে গেছে। ভয়াবহ ভূমিকম্পের বিধ্বংসী শক্তি ছিল 334টি পরমাণু বোমার সমান। আগামী 2 মাস মিয়ানমার ভূমিকম্পের ঝুঁকিতে থাকবে বলেও জানিয়েছে ভূতত্ত্ববিদরা। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। কেন্দ্র মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় 17.2 কিলোমিটার দূরে। শক্তিশালী এই ভূমিকম্পের পরেও দেশটিতে কমপক্ষে 14টি আফটারশক আঘাত এনেছে। এসব আফটারশকে প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে অফিস, আদালত, ঐতিহাসিক রাজকীয় স্থান, প্যাগোডা। চাপা পড়েছেন অনেকেই। দেশটির 90 বছরের পুরনো একটি সেতু ধসে পড়েছে। এছাড়া মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের সঙ্গে মান্দালয়ের যোগাযোগের প্রধান সড়কের বিভিন্ন জায়গা ধসে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক সহায়তা কামনা করেছে মিয়ানমারের জান্তা সরকার। 6টি অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশটির জন্য জাতিসংঘ $5 মিলিয়ন ও দক্ষিণ কোরিয়া তাৎক্ষণিকভাবে $2 মিলিয়ন জরুরি ত্রাণ তহবিল ঘোষণা করেছে। এছাড়া ভারত উদ্ধার কাজে সহযোগিতা এবং মানবিক ত্রাণ সহায়তার জন্য সামগ্রী পাঠিয়েছে। অন্যদিকে চীন পাঠিয়েছে বিশেষায়িত উদ্ধারকারী দল। Police said and possible casualties were আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। circulating on social media. গত 150 বছরে এ অঞ্চলের ভূগর্ভে যে শক্তি জমা হয়েছে এতে যে কোনো সময় 7 মাত্রার বেশি ভূমিকম্প হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে ঝুঁকিতে আছে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা এলাকা। এদিকে ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ, ঝুঁকিপূর্ণ ভবন শক্তিশালী করা সহ 9 দফা সতর্কতা জারি করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। মানিক শিকদারের রিপোর্ট। চোখের পলকে 30 তলা ভবন এভাবেই ধূলিসাৎ 7 মাত্রার ভূমিকম্পে। থাইল্যান্ড ও মিয়ানমারে ভয়াবহ এই ভূমিকম্প নতুন করে জন্ম দিয়েছে দুশ্চিন্তার। বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় 7 মাত্রার বেশি ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমাদের বাংলাদেশের উত্তরে আপনারা ডাউকি ফল্ট নামে জানেন একটা ফল্ট আছে, এদিকে মায়ানমারে সাগাইন ফল্ট আছে, এবং আমরা যদি এদিকে বিবেচনা করি তাহলে মায়ানমার সাবপ্লেট বলে আমরা একটা প্লেটকে বলি। এই সবকিছু মিলে কিন্তু আমাদের এই অঞ্চলটা আর্থকুয়েক প্রবণ এলাকা। ভৌগোলিক কারণে চরম ঝুঁকিতে আছে ঢাকা। 5 থেকে 7 মাত্রার ভূমিকম্পে চরম বিপর্যয় নেমে আসতে পারে রাজধানীতে। এছাড়া সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহের ভূগর্ভে প্রতিনিয়ত চাপ সঞ্চার হচ্ছে। আগের যে আর্থকুয়েক সিনারিও এর উপর যদি আমরা বিবেচনা করি তাহলে আমি একদম ভূমিকম্পটা যে বাংলাদেশের ভেতরেই হবে, যে একদম ইপিসেন্টারটা ঢাকায় হবে এমনটা কিন্তু নয়। একটা ভূমিকম্প যদি মনে করেন যে বাংলাদেশের বাইরে আমাদের সিলেট অঞ্চলে হয়তো বা আমাদের সীমান্তবর্তী অঞ্চলেও যদি হয় একটা 7 বা 8 মাত্রার, সেক্ষেত্রেও কিন্তু অনেক আমাদের ক্ষয়ক্ষতি হবে। রাজধানী ঢাকায় অপরিকল্পিতভাবে বহু ভবন গড়ে উঠেছে। বিভিন্ন সময় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হলেও সচেতনতার অভাব রয়ে গেছে। এ পরিস্থিতিতে ভূমিকম্প নিয়ে নতুন করে সতর্ক করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। যেহেতু ঢাকা একটা মেগা সিটি এবং এখানে খুব ঘনবসতিপূর্ণ একটা সিটি, এটা যদি ভূমিকম্পে দ্বারা আক্রান্ত হয়, বিশেষ করে জানমালের কি রকম হতে পারে এটা তো আমরা সবাই বুঝতে পারি। বিল্ডিং কোড অনুযায়ী পুরনো ভবন সংস্কার, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ গ্যাস লাইন ত্রুটিমুক্ত করা, ভূমিকম্পে করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া সহ 9 বিষয়ে সতর্ক করেছে ফায়ার সার্ভিস। ভূমিকম্প হলে নিজেরাই ভুক্তভোগী হবেন, তাদেরকে তো সচেতন হতে হবে। এটা সচেতন করার জন্য আমাদের এই প্রয়াসটা। আতঙ্কিত না হয়ে ঝুঁকি মোকাবেলায় সবাইকে সচেতনতার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের যে স্ট্রাকচার গুলো হবে এগুলো অবশ্যই আমরা ভূমিকম্প সহনীয়ভাবে করি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় বছরে 1,90,000 কোটি টাকার জাকাত আদায় সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের গবেষণা বলছে বছরে প্রায় 1 লাখ কোটি টাকা জাকাত আদায় সম্ভব। নিয়ম মেনে জাকাত আদায় করা হলে 10 বছরের মধ্যে দেশে ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বলছে বাংলাদেশে বর্তমানে 4,17,00,000 মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে, যার মধ্যে 1,87,00,000 মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে, আর ক্ষুধা নিয়ে ঘুমায় 13% মানুষ। অথচ দেশে উচ্চবিত্তের সংখ্যা মোট জনসংখ্যার 7%, আর উচ্চ মধ্য আয়ের জীবনযাপন করছে 15%। সরকারিভাবে জাকাত সংগ্রহ করে ইসলামিক ফাউন্ডেশন। গত বছর মাত্র 11 কোটি টাকা আদায় হয়েছে। এবারের টার্গেট 25 কোটি টাকা, যা বিশাল সংখ্যক মানুষের জন্য একেবারেই নগণ্য। সারা বাংলাদেশে যদি এইভাবে আমরা করতে পারতাম আদায়, যারা যাওয়ার সামর্থ্য রাখছে তাদের থেকে আদায় করতে বলতে হাজার হাজার কোটি টাকা আদায়। তবে বাংলাদেশে জাকাত আদায়ের সম্ভাবনা ব্যাপক বলছেন বিশেষজ্ঞরা। 2023-24 অর্থ বছরে এ নিয়ে গবেষণা করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর এম ইমরানুল হক। তাতে উঠে আসে বছরে 190,000 কোটি টাকারও বেশি জাকাত আদায় সম্ভব। 2023-24 অর্থ বছরের জিডিপির কনটেক্সটে যদি চিন্তা করি তাহলে আসে হলো 190,000 কোটি টাকার উপরে। এদিকে জাকাত বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট গত বছর 500 কোটি টাকা জাকাত আদায় করেছে। প্রতিষ্ঠানটির প্রধান কর্মকর্তা ও অর্থনীতিবিদরা বলছেন সঠিকভাবে জাকাত আদায় করা সম্ভব হলে দেশে ভিক্ষুক থাকবে না।
আমরা জাকাত কালেকশন আমাদের যেটা সরকারি জাকাত কালেকশনের চাইতে বেশি বলা যেতে পারে। অন্যদের প্রতি যে দায়িত্ব, সেখানেই অ্যাকচুয়ালি জাকাতের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। সংস্থাটি বলছে বাংলাদেশে বর্তমানে 1 লাখ কোটি টাকার জাকাত আদায়ের সম্ভাবনা রয়েছে। এই টাকা যদি আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় করি, তাহলে সরকারকে এই টাকার জন্য অন্য কোনো চিন্তা করতে হয় না এবং দেশের মানুষেরও দরিদ্র বিমোচনের জন্য অন্য কোনো চিন্তা না করে এই জাকাতের টাকা দিয়েই এই উন্নতিটা সম্ভব। ইসলামের বিধান মতে কোনো মুসলমানের যদি বছর শেষে কমপক্ষে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ সম্পদ থাকে, তাহলে তার জাকাত দেয়া ফরজ। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 8 জন সাংবাদিক সহ 165 জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় কাকরাইলে বিক্ষোভকারীদের হত্যার দায়ে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় শেখ হাসিনা ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, সমকালের ব্যবস্থাপনা সম্পাদক শরীফুল ইসলাম মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা সম্পাদক জুলফিকার আলী মানিক এবং সময়ের আলোর সাবেক প্রতিবেদক হীরা তালুকদারকে আসামি করা হয়েছে। পল্টন থানায় মামলাটি করেন মোহাম্মদ রফিকুল ইসলাম ব্যাপারী। সাইফুল হত্যার ঘটনায় মামলাটি দায়ের করা হয়। প্রত্যেকটি কাজের আগে খুনি হাসিনার পরিণতি মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম। বলেছেন, হাসিনার জুলুম, নির্যাতন ও তার শেষ পরিণতি আমাদের সঠিক পথের দিকে নিয়ে যাবে। শনিবার পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। সাজ্জিস বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক দলের যেমন ভিন্নতা রয়েছে, তেমনি কথায় কার্যক্রমে মতপার্থক্যও থাকবে, কিন্তু একজন আরেকজনের প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতি হবে। খুনি শেখ হাসিনা তার বিগত 16 বছরের কার্যক্রম, আপনাদের আমাদের সাথে হওয়া অত্যাচার, নির্যাতন এবং সবশেষে এগুলোর পরিণতি, এগুলো যেন আমরা সবসময় আমাদের ভিতরে রাখি, আমাদের মনের মধ্যে এগুলো যেন থাকে। কারণ এগুলো যেমন আমাদেরকে সঠিক পথের দিকে নিয়ে যাবে, তেমনি এই তরুণ প্রজন্মের যে একটা মন থেকে প্রাণ থেকে চাওয়া নতুন একটা ডিমান্ড, সেটা আমাদের মাথায় থাকবে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। সৌদি আরবে রোববার ঈদ, ভারত পাকিস্তানে সোমবার। ভোটাধিকার বঞ্চিত করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, আবারও রাজপথে নামার হুঁশিয়ারি বিএনপি। মিয়ানমারে নিহতের সংখ্যা 10,000 ছাড়ানোর আশঙ্কা, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।